গুড মর্নিং এভরিওয়ান। আজকেও ব্যাংকিং অ্যাওয়ারনেসই হবে। ঠিক আছে। গত মানে লাস্ট ক্লাসে আমরা বিভিন্ন রকমের অ্যাকাউন্ট, বিভিন্ন টাইপের লোন, কত রকমের লোন হয়, ঠিক আছে, সেগুলো জেনেছিলাম। এবং নন পারফর্মিং অ্যাসেট কি, মানে যখন লোনটা কোনো ব্যাংক দিয়েছে, দিয়ে সেটা থেকে ইন্টারেস্টও পাচ্ছে না বা তার ক্যাপিটালও ফেরত পাচ্ছে না, ঠিক আছে, 90 দিন পর সেটাকে নন পারফর্মিং অ্যাসেট বলে ঘোষণা করা হয়, আমরা জেনেছি। তো আজকে আমরা শুরু করব ঠিক তারপর থেকে। তারপর থেকেই আজকে আমরা শুরু করব যে ব্যাংক যদি নন পারফর্মিং অ্যাসেট হয়ে যায়, ব্যাংক কাউকে লোন দিল, সেটাকে যদি নন পারফর্মিং অ্যাসেটে পরিণত হয়, সেটা মানে সেই লোনটা ফেরত পাচ্ছে না ব্যাংক, তখন সেটাকে তো নন পারফর্মিং অ্যাসেট বলে। তো এই নন পারফর্মিং অ্যাসেটটা যাতে ব্যাংক ফেরত পায়, বা ব্যাংক যে লোনটা দিয়েছিল সেটা কিভাবে ফেরত পেতে পারে, এবং আগে কি সিস্টেম ছিল এখন কি সিস্টেম চলছে, সেগুলো আমরা জানবো। অ্যাকাউন্ট টাইপ দেখেছি, লোন কি কি ধরনের হয় দেখেছি। লোনের এবার কি, লোন যখন শোধ করে না, যখন লোন কেউ নিয়ে শোধ না করে, তখন সেটা নন পারফর্মিং অ্যাসেট হয়ে যায় ব্যাংকের, বা ব্যাড লোনও বলা হয় তাকে। আজকে আমরা দেখবো কি প্রসেসে ব্যাংক তার নন পারফর্মিং অ্যাসেট বা ব্যাড লোনকে কাস্টমারদের কাছ থেকে আদায় করে। ঠিক আছে, সেগুলো সম্বন্ধে জানবো। এবং এই যে আজকে যেগুলো পড়াচ্ছি, এগুলো কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাংকিং অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে। তো ব্যাংক কিভাবে তার নন পারফর্মিং অ্যাসেট বা ব্যাড ব্যাড লোনকে আদায় করে, সেটা জানতে গেলে আমাদেরকে একটা সারফেসি অ্যাক্ট, 2002 একটা অ্যাক্ট হয়েছিল, সেই অ্যাক্টটা সম্বন্ধে জানতে হবে। তার আগে একটু বলে দিই প্রথমে সিস্টেমটা কি ছিল। প্রথমে ব্যাংক যখন কোনো একটা কাস্টমারকে লোন দিত, ধরলাম এবিসি ব্যাংক এই কাস্টমারকে একটা লোন দিয়েছে। তো এই কাস্টমার সে লোনটা শোধ করছে না, তখন সেটা ব্যাংকের কি হয়ে গেল, নন পারফর্মিং অ্যাসেট বা ব্যাড লোন হয়ে গেল। তখন ব্যাংক কি করতো, এই কাস্টমারের বিরুদ্ধে যেতে হচ্ছে সিভিল কোর্টে। কোম্পানিস অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে 1956 সালের, 1956 এর কোম্পানিস অ্যাক্টে বলা আছে যে কোনো ব্যক্তি বা কোনো সংস্থা লোন নিয়ে, বা কোনো কোম্পানি লোন নিয়ে যদি না শোধ করে, তখন ব্যাংক কোথায় যাবে, সেই লোনটা আদায় করার জন্য এই ব্যক্তিটার বিরুদ্ধে বা ওই সংস্থাটার বিরুদ্ধে বা ওই অর্গানাইজেশনটার বিরুদ্ধে যাবে হচ্ছে সিভিল কোর্টে, গিয়ে তার তার লোনটা আদায় করবে। কিন্তু আমরা জানি কোর্টে, যে সিভিল কোর্ট বা ক্রিমিনাল কোর্ট আমাদের দেশে আছে, সেগুলো তো প্রচুর কেস, যত কেস আসে সব প্রচুর পেন্ডিং থাকে। সেই জন্য কি হতো, ব্যাংকের ওই যে আদায় করতে গেলে টাকা, তাকে বছরের পর বছর অপেক্ষা করতে হতো, তাও সে টাকা ফেরত পেতো না, বা বহুদিন লেগে যেত একটা টাকা ফেরত পেতে। ব্যাংকের ব্যাংকের তো ডিফল্টার একজন না, একটা একটা ব্যাংকে বছরে প্রচুর মানুষ ডিফল্ট করে, লোন নিয়ে লোন শোধ করতে পারে না, ডিফল্টার বলে তাদের। তো তাদের সবার বিরুদ্ধে সিভিল কোর্টে গিয়ে কেস করতে করতে ব্যাংকে কি হতো, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, একটা সিনেমার ডায়লগ আছে তো এরকম, তারিখ পে তারিখ শুনতে হতো সিভিল কোর্টে যাওয়ার ফলে। যেহেতু ওখানে অনেক কেস পেন্ডিং থাকে, শুধু ব্যাংকের কেসই দেখে না, সিভিল যত কেস আছে সবগুলোই সিভিল কোর্টে বিচার হয়। এই সিস্টেমটা ছিল। তো তখন ব্যাংকের কি হতো, অনেক সময় লাগতো তার লোনটা রিটার্ন পেতে। সেই জন্য এটা ফার্স্ট টাইম এই এই নিয়মটা চালু ছিল কোম্পানিজ অ্যাক্টের বলে 1956 সালের। 2 নম্বরে গিয়ে কিছুকাল পরে গভর্নমেন্ট কি করলো, যে দেখলো যে ব্যাংকের যে নন পারফর্মিং অ্যাসেট প্রচুর বেড়ে যাচ্ছে, তারা সিভিল কোর্টে গেলে তারা মানে সুরাহা পাচ্ছে না, সহজে কেসগুলো মিটছে না, তার লোনগুলো, ব্যাড লোনগুলো সে ফেরত পাচ্ছে না। তখন কি করলো আরবিআই, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করলো, 1993 সালে একটা নতুন ট্রাইব্যুনাল চালু করলো। ঠিক আছে, ডিআরটি, ডেট, ডিইবিটি, রিকভারি
ট্রাইব্যুনাল। আর কি করলো? ডি এ ডিআরএটি, এই দুটো নতুন কোর্ট চালু করলো, ট্রাইব্যুনাল। যেটা হচ্ছে কি, সিভিল কোর্টে আর যেতে হবে না, ব্যাংকগুলো ডাইরেক্ট ডিআরটি তে যেতে পারবে, ডেট রিকভারি ট্রাইব্যুনালে যেতে পারবে ব্যাংকগুলো ডাইরেক্ট। যদি কেউ লোন নিয়ে না দেয়, তখন ব্যাংক তার বিরুদ্ধে গিয়ে একটা নতুন কোর্টে যেতে পারবে, যেটাকে বলা হচ্ছে ডিআরটি বা ডেট রিকভারি ট্রাইব্যুনাল। এবং ডেট রিকভারি আমরা জানি কি, আমরা যদি হাইকোর্টে যাই, হাইকোর্টের রায় যদি আমাদের পছন্দ না হয়, তখন আমাদের অপশন থাকছে সুপ্রিম কোর্টে যাওয়ার, বিচার আরো সুবিচার পাওয়ার জন্য। ঠিক সেরকম ব্যাংকগুলো ডেট রিকভারি ট্রাইব্যুনালে যেতে পারতো। ডেট রিকভারি ট্রাইব্যুনালে যদি তার রায়টা তার পছন্দ না হতো, তখন সে যেতে পারতো হচ্ছে আরো উঁচুতে, সেটার নাম হচ্ছে ডিআরএটি, মানে ডেট রিকভারি অ্যাপিলেট ট্রাইব্যুনাল। ঠিক আছে, এটা হচ্ছে উচ্চ আদালত। ডিআরটিটা হচ্ছে নিম্ন। প্রথমে এখানে যাবে, এখানকার যদি রায় পছন্দ না হয়, তখন সে যাবে হচ্ছে ডিআরএটি, মানে ডেট রিকভারি অ্যাপিলেট ট্রাইব্যুনালে। এই সিস্টেমটা চালু হলো 1993 সালে। ঠিক আছে, তো তারপরেও দেখা যাচ্ছে যে এই ট্রাইব্যুনাল গুলো তো অজস্র কেস জমা পড়ে যাচ্ছে। ঠিক আছে, সেখানেও মানে যতটা দরকার ততটা দিয়ে উঠতে পারছে না সুরাহা। সেখানেও ব্যাংকের অনেক নন পারফর্মিং অ্যাসেট থেকে যাচ্ছে। তখন গভর্নমেন্ট গিয়ে 2002 সালে কি করলো, নতুন একটা অ্যাক্ট চালু করলো, যেটার নাম হচ্ছে সারফেসি অ্যাক্ট 2002। ঠিক আছে, নতুন একটা অ্যাক্ট। এবার সেই অ্যাক্টের মাধ্যমে কিভাবে কি করে, মানে এই অ্যাক্টের মাধ্যমে ব্যাংককে অনেকগুলো পাওয়ার দেওয়া হলো। কি করা হলো, যে ব্যাংককে আর কোথাও যেতে হবে না, কোনো কোর্টে যেতে হবে না, ব্যাংক নিজেই এই অ্যাক্টের বলে এত পাওয়ার পেলো, পাওয়ারফুল হয়ে গেল, যে সে নিজেই তার লোনটাকে বা নন পারফর্মিং অ্যাসেটটাকে আদায় করতে পারবে। ঠিক আছে, এটাই হচ্ছে সারফেসি অ্যাক্ট মূলত। তাহলে প্রথমে ছিল কি, সিভিল কোর্টে যেতে হতো, পরবর্তীকালে সিভিল কোর্টে সুবিচার না পাওয়ার ফলে বা নন পারফর্মিং অ্যাসেট তাও বেড়ে যাচ্ছে, তখন কি চালু করলো, ডিআরটি 1993 সালে। এবং তার পরবর্তীকালে একটা অ্যাক্ট চালু করলো 2002 সালে, যার নাম হচ্ছে সারফেসি অ্যাক্ট। ঠিক আছে, এবার সেই সারফেসি অ্যাক্টটা সম্বন্ধে আমরা জানবো। এই অ্যাক্টের মাধ্যমে কিভাবে ব্যাংক তার লোন বা নন পারফর্মিং অ্যাসেট গুলোকে আদায় করে, সেগুলো আমরা এবার ডিটেলসে জানবো। তাহলে সারফেসি অ্যাক্ট, এটার অ্যাক্রোনিম একটা ফুল ফর্ম আছে। এটা 2002 সালে হয়, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সারফেসি অ্যাক্ট কত সালে পাস হয়? 2002 সালে। তো এবার আমরা এই অ্যাক্ট সম্বন্ধে জানবো। বলছি 1991 সালে নরসিংহাম ওয়ান কমিটি অন ব্যাংকিং সেক্টর রিফর্ম observed that borrowers obtain stay orders from ordinary courts। তাহলে 1991 সালে নরসিংহাম কমিটি ওয়ান বলে একটা কমিটি তৈরি হয়, প্রথম নরসিংহাম কমিটি। সেই কমিটি দেখলো, সেই কমিটিটা কিসের জন্য তৈরি হয়েছিল, ব্যাংকিং সেক্টর রিফর্মস এর জন্য। যে ব্যাংকে এত নন পারফর্মিং অ্যাসেট কেন থাকছে, ব্যাংকগুলো কেন মানে এত ডেট আদায় করতে পারছে না কেন, ঠিক আছে, ব্যাংকের অবস্থা এত খারাপ কেন, সেই জন্য ব্যাংকিং সেক্টরে রিফর্ম করার জন্য আরবিআই একটা কমিটি নিয়োগ করে। সেই কমিটির হেড ছিলেন হচ্ছে চেয়ারম্যান নরসিংহাম। ঠিক আছে, সেই জন্য কমিটিটার নাম নরসিংহাম কমিটি। 1991 সালে এই কমিটি ব্যাংকিং রিফর্মস এর জন্য তৈরি হয়েছিল। এবং এই কমিটি দেখলো যে দ্য বড়োয়ার্স অবটেন স্টে অর্ডার্স ফ্রম অর্ডিনারি কোর্টস। একজন বড়োয়ার্স, ইনি কি করছে, ওই কি চলে সিভিল কোর্টে, যেমন তার কেস যাচ্ছে, সিভিল কোর্টে গেলে সে সিভিল কোর্ট থেকে কোন রকম ভাবে স্টে অর্ডার পেয়ে যাচ্ছে, মানে লোন এখন দিতে হবে না, ঠিক আছে, তোমার এখন অসুবিধা আছে, লোন কিছুকাল পরে দাও। এর ফলে কি হচ্ছে, ব্যাংকগুলো তার যে নন পারফর্মিং অ্যাসেট সেটা আদায় করতে পারছে না। তো এই কমিটি দেখলো যে কোন রকম ভাবেই এই যারা বড়োয়ার আছে, ঋণ নেয়, তারা অর্ডিনারি কোর্টে গিয়ে স্টে অর্ডার পেয়ে যাচ্ছে লোন না দেওয়ার জন্য। এর ফলে কি হচ্ছে, ব্যাংক হ্যাভ ডিফিকাল্টি রিকভারিং এনপিএ। এবং যেহেতু এই কাস্টমার গুলো স্টে অর্ডার পাচ্ছে, তো ব্যাংক তার এনপিএ আদায় করতে পারছে না। এটা নরসিংহাম কমিটি দেখলো। সো নরসিংহাম কমিটি বললো ডেট রিকভারি ট্রাইব্যুনাল করতে হবে। নরসিংহাম কমিটি কি সুপারিশ করে, যে একটা ডেট রিকভারি ট্রাইব্যুনাল, বা যেটা হচ্ছে শুধুমাত্র এই ডেট রিকভারির জন্য এই আদালতগুলো কাজ করবে, এরকম একটা ট্রাইব্যুনাল তৈরি করতে হবে। সেই জন্য গভর্নমেন্ট 1993 সালে তৈরি করলো ডেট রিকভারি ট্রাইব্যুনাল। ঠিক আছে, অর্ডিনারি কোর্টস ক্যান নট ইন্টারফেয়ার ইন দ্য লোন রিকভারি প্রসেস। এবং কি করা হলো তার মাধ্যমে, যে সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট যেগুলো ছিল, এরা কিন্তু আর ওই ব্যাংকের লোনের ক্ষেত্রে তারা আর কোনো বিচার করতে পারবে না, তারা ইন্টারফেয়ার করতে পারবে না। এগুলোর বিচার শুধুমাত্র ডেট রিকভারি ট্রাইব্যুনালই হবে।
আচ্ছা, এগুলো ডেট রিকভারি ট্রাইব্যুনালেই তার বিচার হবে, ঠিক আছে, সেখানেই তার সলিউশনটা হবে। এটা নরসিংহাম কমিটি সাজেশনে হয়। এরপরে 1998 সালে নরসিংহাম টু দ্বিতীয়বার আবার নরসিংহাম কমিটি গঠন করা হয় 1998 সালে, ঠিক আছে। সেটা দেখলো অবজার্ভ দ্যাট ডিআরটিস নিড টু বি স্ট্রেনথেন উইথ আ ল। দেখলো যে ডিআরটি করেও সেই সমস্যার সমাধান হচ্ছে না, যেটা আমি আগে বললাম। তাই জন্য একটা নতুন ল করতে হবে, একটা নতুন ল তৈরি করতে হবে যে ডিআরটি কিভাবে কাজ করবে তার জন্য। সেই জন্য সেটা অবজার্ভ করলো। সো সিকিউরিটাইজেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ ফিনান্সিয়াল অ্যাসেটস অ্যান্ড এনফোর্সমেন্ট অফ সিকিউরিটি ইন্টারেস্ট অ্যাক্ট বা শর্টে সারফেসি অ্যাক্ট, এই অ্যাক্টটা 2002 সালে সেই জন্য পাশ করা হয়, ঠিক আছে। তাহলে এই যদি কোশ্চেন আসে যে সারফেসি অ্যাক্ট কোন কমিটির সুপারিশে হয়, নরসিংহাম 1 না নরসিংহাম 2? নরসিংহাম 2 কমিটির সুপারিশে। ডিআরটি বা ডেট রিকভারি ট্রাইব্যুনাল কোন কমিটির সুপারিশে হয়, কোন কমিটির রেকমেন্ডেশনে? নরসিংহাম 1, ঠিক আছে। তো আর সারফেসি অ্যাক্টের ফুল ফর্মটাও এই ব্যাংকিং এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিকিউরিটাইজেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ ফিনান্সিয়াল অ্যাসেটস অ্যান্ড এনফোর্সমেন্ট অফ সিকিউরিটি ইন্টারেস্ট অ্যাক্ট, ঠিক আছে, সারফেসি অ্যাক্ট। পুরোটা যদি পরীক্ষায় নাও দেয়, সারফেসি অ্যাক্টের মধ্যে এফ বলতে কি বোঝাচ্ছে, বা আর আর শব্দ আর লেটারটা কি ডিনোট করছে, এরকম ভাবে আসতে পারে। আর মানে রিকনস্ট্রাকশন, এস মানে সিকিউরিটাইজেশন, ঠিক আছে। পুরোটা আমাদের কিন্তু এটা মুখস্থ রাখতে হবে, এর ফুল ফর্মটা সারফেসি। আন্ডার সারফেসি অ্যাক্ট লেন্ডার্স ক্যান অ্যাটাচ দ্য মর্টগেজ অ্যাসেটস হোয়েন লোন ইজ নট রিপেড। দে ক্যান চেঞ্জ বোর্ড অফ ডিরেক্টরস ইন সাচ কোম্পানিজ, ক্যান অকশন such assets, can also sell such assets to asset reconstruction companies, ARC. SARFAESI not applicable on farm loans. এবার এখানে যেটা বলছে আমরা সহজ করে বুঝবো কি বলতে যাচ্ছে এই পয়েন্ট। বলছে সারফেসি অ্যাক্টের মাধ্যমে কি করা হলো, যখন কোনো ব্যাংক কাউকে একটা লোন দিয়েছে, লোন দিলে লোনটা যদি সে শোধ না করে তখন ব্যাংকে সেটা হয়ে যাচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। তখন ব্যাংক কি করবে, আগে কি করতো, প্রথমে একদম সিভিল কোর্টে যেত ব্যাংক, তার ফলে দেরি হতো অনেক, 5 বছর 10 বছর লাগতো লোন শোধ করতে, লোনের ফেরত পেতে। সেই জন্য তারপরে চালু হলো ডেট রিকভারি ট্রাইব্যুনালস। ডেট রিকভারি ট্রাইব্যুনালসে একটা টাইম পিরিয়ড ছিল যে 180 দিনের মধ্যে বিচার করতে হবে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে 180 দিনের মধ্যে বিচার পাচ্ছে না ব্যাংকগুলো, ঠিক আছে, তাদের লোন ফেরত পাচ্ছে না। খাতায় কলমে 180 দিন হলেও সেটা তারও বেশি দিন, অনেক দিন, 2 বছর 3 বছর লেগে যাচ্ছে। তাই জন্য তো এই সার্ভিসি অ্যাক্টটা করা হলো। তো সার্ভিসি অ্যাক্টের মাধ্যমে বলা হলো যে উইদিন 60 ডেজ, এটা মাথায় রাখতে হবে, লিখে রাখুন, 60 দিনের মধ্যে, সার্ফেসি অ্যাক্ট অনুযায়ী 60 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি যদি লোন নিয়ে লোন না ফেরত দেয়, তখন কি করতে পারে, ব্যাংকগুলো 60 ডেজের মধ্যে 60 ডেজের একটা নোটিশ দিতে পারে তাকে, ঠিক আছে। 60 দিন আগে একটা নোটিশ দেবে, দিলে এবং 60 দিন পরে 61 দিন যেই হয়ে যাবে, তাও যদি সে লোন না ফেরত দেয়, তখন 61 দিনের দিন সে কি করবে, ব্যাংক গিয়ে একটা লোন নিতে গেলে তো কিছু একটা মর্টগেজ রাখতে হয়। আমরা যদি পার্সোনাল লোন নিতে যাই, আমাদের একটা কিছু একটা মর্টগেজ রাখতে হবে, মানে আমাকে হয় আমার কোনো একটা বাড়ি বা কোনো একটা সম্পত্তি, জায়গা, প্রপার্টি আমাকে ব্যাংকে বন্ধক রাখতে হয়, মর্টগেজ রাখতে হয় কোলাটারাল হিসেবে। তো ব্যাংক কিন্তু 61 দিনের মাথায় গিয়ে যে জিনিসটা আমার বন্ধক রাখা ছিল বা মর্টগেজ রাখা ছিল সেটা কিন্তু নিয়ে নিতে পারে, ঠিক আছে, সার্ভিসি অ্যাক্টের বলে। তাহলে ব্যাংক বেশি আরো পাওয়ারফুল হলো, 60 ডেজ এর মধ্যে তার সে লোনের যে সিকিউরিটি সেটা সে ফেরত পেয়ে যাচ্ছে, মানে ব্যাংক পেয়ে যাচ্ছে, ব্যাংক পেয়ে যাচ্ছে, এবং সেটা বিক্রি করতে পারে ব্যাংক, বা সেটাকে ভাড়া দিয়ে দিতে পারে। আমার যদি কোনো একটা বাড়ি বন্ধক দেওয়া থাকে, বাড়িটাকে কি করলো, ব্যাংক নিয়ে নিল 60 ডেজ পরে, গিয়ে সেটা ব্যাংক ভাড়া দিয়ে দিল কোনো কিছু, গিয়ে ব্যাংক যে টাকাটা পায় সেই টাকাটা যতদিন ভাড়া থেকে উঠে গেল, তারপরে যখন টাকাটা উঠে যাচ্ছে, আমার কাছে যে টাকাটা পায় ভাড়া দিয়ে বা লিজ দিয়ে, সেই টাকাটা যখন উঠে যাচ্ছে, তখন ব্যাংক কি করবে, আবার আমাকে আমার সম্পত্তিটা ফেরত দিয়ে দেবে। যতদিন না আমার টাকাটা, যে টাকাটা আমার লোন আউটস্ট্যান্ডিং লোন আছে সেটা শোধ হচ্ছে, ততদিন কিন্তু মালিকানা ব্যাংকের হাতে থাকবে। এটা 60 দিনের পরে ব্যাংক নিয়ে নিতে পারে, ঠিক আছে। তাহলে এই এই একটা পাওয়ার দেওয়া হচ্ছে, সেটাই বলছে লেন্ডার্স ক্যান অ্যাটাচ দ্য মর্টগেজ অ্যাসেটস হোয়েন লোন ইজ নট রিপেড। লোন যখন রিপে করতে পারছে না, তখন তার মর্টগেজ অ্যাসেটটা সে নিয়ে নিতে পারে ব্যাংক। দে ক্যান চেঞ্জ বোর্ড অফ ডিরেক্টরস ইন সাচ কোম্পানিজ, ক্যান অকশন সাচ অ্যাসেটস। তো এবার যদি আমার যদি কার লোন নেওয়া থাকে কোনো ব্যাংক থেকে, কার লোনের ক্ষেত্রে কি হচ্ছে, আমার কার্ডটাই হচ্ছে মর্টগেজ, তখন ব্যাংক কি করবে, আমি যদি লোন শোধ না করি, ব্যাংক কি করবে, আমার কারটা নিয়ে নেবে, আমার গাড়িটা নিয়ে নেবে, নিয়ে সেটা অকশন করে বিক্রি করে দিতে পারে টাকাটা ফেরত পাওয়ার জন্য।
সেটাই বলছে, ক্যান অকশন সাচ অ্যাসেটস, ক্যান অলসো সেল সাচ অ্যাসেটস টু অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানিজ। অথবা কিছু কোম্পানি আছে, আমরা যখন নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ পড়েছিলাম তার মধ্যে এআরসি বলে একটা ছিল, অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি। তাদের কাজ কি? ব্যাংকের যে ব্যাড লোন গুলো আছে সেগুলো কিনে নেয় তারা। ঠিক আছে, কোনো একটা ব্যাংক দেখা যাচ্ছে ব্যাড লোন আছে তার 100 কোটি টাকার, তো সেই অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি কি করে, 60 কোটি টাকা দিয়ে সেটা কিনে নেয় ব্যাংকের থেকে। ব্যাংকে 60 কোটি টাকা দিয়ে দেয় ব্যাংককে, ব্যাংক 60 কোটি টাকা ফেরত পেলো। আর যে 40 কোটি টাকা দেখা যাচ্ছে ওটা 80 কোটি টাকা বা 90 কোটি টাকা বিক্রি হলো, এটা এআরসির লাভ, মানে 20 কোটি বা 10 কোটি টাকা এআরসির লাভ হলো। ঠিক আছে, এআরসি কোম্পানির কাছে তাহলে ব্যাংক তার ব্যাড লোনটাকে বিক্রি করে দিতে পারে, এই সারফেসি অ্যাক্টের বলে। আর কি, এবার কোনো কোনো ক্ষেত্রে লোন দেওয়া হয়, দেখা যাচ্ছে বড় একটা কোম্পানি, তার কাছ থেকে কিছু মর্টগেজ কিছু নেয়নি ব্যাংক। ঠিক আছে, ব্যাংক তাকে লোন দিয়েছে তার স্টকের পরিবর্তে, যে যে জিনিসটার সে ব্যবসা করে সেই জিনিসটার স্টক দেখে বলেছে এত স্টক আমার আছে, আমার এই স্টকের আগেনস্টে আপনি আমার লোন দিন। কোনো একটা কোম্পানি গিয়ে ব্যাংকের কাছে অ্যাপিল করেছে, তো ব্যাংক দেখলো হ্যাঁ এর এত স্টক আছে, তার মানে এর ভালো বড় ব্যবসা, সেটার ভিত্তিতেই তাকে লোন দিয়েছে। তো তখন তো ব্যাংক কি করবে, তার স্টকের জিনিসগুলো তুলে নিয়ে, ব্যাংকের তো কোনো লাভ নেই, ব্যাংক তো নিজের ব্যবসা ছেড়ে তার ব্যবসায় ঢুকে যেতে পারবে না। সেক্ষেত্রে কি করে, ওই যে কোম্পানির যে বোর্ড অফ ডিরেক্টরস থাকে তাদেরকে হাঁটিয়ে দেয়, দিয়ে ব্যাংক নিজেদের লোক রাখে, রেখে তার ব্যবসাটাই চালাচ্ছে, কিন্তু ব্যাংকের নিয়োগ করা বোর্ড অফ ডিরেক্টরসদের মাধ্যমে। তার তার প্রফিটটা পুরো ব্যাংক নিয়ে নিচ্ছে সেই ব্যবসাটা করে। তো যতদিন না পর্যন্ত তার সেই আউটস্ট্যান্ডিং লোনের টাকাটা ফেরত পাচ্ছে ব্যাংক, ততদিন বোর্ড অফ ডিরেক্টরসে ব্যাংকের লোকই থাকবে। ঠিক আছে, এটাও করতে পারে। তাহলে সারফেসি অ্যাক্টের বলে ব্যাংকগুলো কিন্তু বা লেন্ডাররা, ঠিক আছে, তারা কিন্তু লোন শোধের জন্য, লোন ফেরত পাওয়ার জন্য এই কাজগুলো করতে পারে। ঠিক আছে, এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি কৃষি লোন দেয়, কোনো একটা কৃষককে লোন দেয় ব্যাংক, সেক্ষেত্রে কৃষক যদি লোন শোধ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে কি ব্যাংক তার যে কৃষি জমিটা সেটা নিয়ে নিতে পারে? এর উত্তর হচ্ছে না। সারফেসি অ্যাক্টে বলছে, সারফেসি অ্যাক্ট ইজ নট অ্যাপ্লিকেবল অন ফার্ম লোনস। কৃষকদের জমি কিন্তু, মানে ফার্ম লোনের ক্ষেত্রে বা এগ্রিকালচার লোনের ক্ষেত্রে কৃষকদের যে জমি আছে সেটা কিন্তু, বা কৃষকদের যে সম্পত্তিটা আছে সেটা কিন্তু ব্যাংক নিয়ে নিতে পারে না। ঠিক আছে, এটা পরীক্ষায় অনেকবার এসছে যে ফার্ম লোনের ক্ষেত্রে কি সারফেসি অ্যাক্ট লাগু হয় বা প্রযোজ্য? উত্তর হচ্ছে না, কৃষি লোনের ক্ষেত্রে হয় না। সেক্ষেত্রে তাহলে কি করে, ব্যাংক আবার কৃষককে সময় দেয়, লোন রিস্ট্রাকচার করে। আগের দিন পড়েছিলাম লোন রিস্ট্রাকচার হয়, তো লোন রিস্ট্রাকচার করে দেখা যাচ্ছে 2 বছরের মধ্যে শোধ করার কথা ছিল, সেটা আরো 2 বছর সময় দিল। ঠিক আছে, এইভাবে কৃষকদের ক্ষেত্রে নেগোসিয়েশনের মাধ্যমে লোন আদায় করে। এবং শেষে আবার যদি ভোট চলে আসে তখন নতুন গভর্নমেন্ট বলে যে ফার্ম লোন আমরা কি করবো, ওয়েভ করে দেবো, ফার্ম লোন আমরা নেবো না, যা লোন আছে সরকার দিয়ে দেবে। ঠিক আছে, এইভাবে এটা নিয়ে পলিটিক্সও হয়। ঠিক আছে, যেহেতু ফার্ম লোনটা ওর মধ্যে পড়ে না সেই জন্য ওটা নিয়ে পলিটিক্সও হয়। এবার বলছে, ইফ লোন ডিফল্টার ওয়ান্টস টু অবটেন আ স্টে অর্ডার হি ক্যান নট গো টু অর্ডিনারি কোর্টস, হি উইল হ্যাভ টু অ্যাপ্রোচ ফর ডিআরটি। ইফ ডিআরটি ডাজ নট হেল্প দেন হায়ার অ্যাপিল টু ডিআরএটি বা ডেট রিকভারি অ্যাপিলেট ট্রাইব্যুনাল, বাট ডিআরএটি will require him to deposit minimum 50% of the loan dues to discourage frivolous appeals, higher appeal to high court. তাহলে এই পয়েন্টটা কি বলছে? তাহলে আমরা এই পয়েন্টে দেখলাম যে সারফেসি অ্যাক্ট কিভাবে ব্যাংকগুলোকে বা লেন্ডারকে, যারা লোন দেয় তাদেরকে কিভাবে এম্পাওয়ার করেছে লোন ফেরত পাওয়ার জন্য। এবার শুধুই কি ব্যাংকের জন্যই করেছে, লেন্ডার্সদের জন্যই কি করেছে, যারা বড়োয়ার যারা লোন নেয় তাদের জন্য কি সারফেসি অ্যাক্টে কিছু বলা নেই? এর উত্তর হচ্ছে না, বলা আছে। সেটা হচ্ছে এইটা, বলছে কোনো ব্যাংক কোনো 60 দিনের মধ্যে নিয়ে নেওয়ার কথা, তাই তো, তার সম্পত্তি 60 দিন পরেও যদি লোন না দেয়, লোন ফেরত না দেয়, লোনের টাকা যদি সে ফেরত না দেয়, তখন ব্যাংক এটা করতে পারে। কিন্তু দেখা দেখা যাচ্ছে সেই লোকটা ব্যাংকে গেল, গিয়ে ব্যাংকে কথা বললো 15 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে ব্যাংকে গেল, তখন সে ব্যাংক কি করে, ব্যাংক বিচার করে যে না, লোকটা সত্যি সত্যি কি ইচ্ছা করে ডিফল্ট করছে, নাকি তার ক্ষমতাটা নেই, মানে সে এখন সমস্যার মধ্যে আছে, হয়তো পরে দিয়ে দেবে। তো ব্যাংক এরকম বিচার করার পরে দেখলো যে না, লোকটা ইচ্ছা করে করছে বা যা হোক কিছু করছে, তো লোকটা তখন কি করবে, যে বড়োয়ার, সে তখন কোথায় যাবে, এই যে ডেট রিকভারি ট্রাইব্যুনাল যেটা ছিল, ডিআরটি, যেটা 1993 সালে হয়েছিল, সেখানে যেতে পারে, অ্যাপিল করতে পারে, গিয়ে বলতে পারে যে আমি ব্যাংকের কাছে আমি স্টে অর্ডার চাইছি, যে আমাকে কিছু সময় দেওয়া হোক, 7 দিনের মধ্যে, 60 ডেজের মধ্যে আমার সম্পত্তিটা যেন নিয়ে না নেয় ব্যাংক। ঠিক আছে, তো সে ডেট রিকভারি ট্রাইব্যুনালে যেতে পারে বড়োয়ার।
ঠিক আছে। এবং ডেট রিকভারি ট্রাইব্যুনালে যদি রায় পছন্দ না হয়, তার ঊর্ধ্ব আদালতে বা ডিআরএটি তে, মানে ডেট রিকভারি অ্যাপিলেট ট্রাইব্যুনালে যেতে পারে। ডেট রিকভারি ট্রাইব্যুনালের রায় যদি পছন্দ না হয় তার, ঠিক আছে, সেক্ষেত্রে সেই বড়োয়ার ডিআরএটি তে যেতে পারে স্টে অর্ডারের জন্য। কিন্তু ডিআরএটি তে যেতে গেলে রিকোয়ার হিম টু ডিপোজিট মিনিমাম 50% অফ লোন ডিউস। মানে একজন, দেখা যাচ্ছে একজন নিয়েছিল 10 কোটি টাকা লোন, সে অলরেডি 5 কোটি টাকা শোধ করেছে, ব্যাংকের কাছে ডিউ আছে তাহলে তার 5 কোটি টাকা। তাহলে ডিআরএটি তে তখনই সে যেতে পারবে 5 কোটি টাকার থেকে 50%, মানে 2.5 কোটি টাকা, 2.5 crore রুপিস সে ডিআরএটি তে তাকে জমা রাখতে হবে লোন ডিউজে। তাহলে সে ডিআরএটি তে অ্যাপিল করতে পারবে। কারণ কি, এটা কেন করা হয়েছে? ডিসকারেজ দ্য ফ্রিভোলাস অ্যাপিল। কারণ সবাই তো অ্যাপিল করবে, তাহলে তো সবাই অ্যাপিল করে করে দেরি করবে, ব্যাংকের লোন শোধ করবে না। ঠিক আছে, এই যে ফ্রিভোলাস ইচ্ছাকৃত যে অ্যাপিল গুলো আছে সেগুলোকে প্রিভেন্ট করার জন্য এই ডিআরএটি তে এই নিয়মটা করা হয়েছে যে 50% যা ডিউ সম্পত্তি, যা ডিউ আছে লোন ডিপোজিটের যেটা ডিউ, সেই ডিউ এর 50% ডিআরএটি তে রাখতে হবে, তবে সে ডিআরএটি তে অ্যাপিল করতে পারবে। এই নিয়মটা করা হয়েছে। এবার যদি ডিআরএটি তেও তার সমস্যার সমাধান না হয়, তখন সে যেতে পারে হায়ার অ্যাপিল টু হাইকোর্ট, তখন সে যেতে পারে হচ্ছে হাইকোর্টে সেই ব্যক্তি বড়োয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বড়োয়ারদের জন্য সারফেসি অ্যাক্টে বলা আছে। আর লেন্ডারদের জন্য এই পয়েন্টটাতে বলা আছে লেন্ডার কি কি করতে পারে 60 days এর মধ্যে যদি ফেরত না দেয়। লেন্ডার্স কিন্তু সবকিছু তার মর্টগেজ সম্পত্তি নিয়ে বিক্রি করে দিতে পারে, লিজ দিতে পারে, অকশন করতে পারে, এআরসি কোম্পানির কাছে বিক্রি করতে পারে। ঠিক আছে, আর যদি কোম্পানির ক্ষেত্রে, বড় বড় কোম্পানির ক্ষেত্রে কি করতে পারে, তাদের বোর্ড অফ ডিরেক্টরস কেও চেঞ্জ করতে পারে। এটা ব্যাংক করতে পারে বা লেন্ডাররা করতে পারে। আর এটা বড়োয়ারদের জন্য এই পয়েন্টটা দেওয়া আছে। ঠিক আছে, কোথাও কারো ডাউট আছে কি? এই যে পয়েন্টগুলো বললাম এর মধ্যে কারো কোথাও ডাউট? এনিওয়ান? ওকে। লেন্ডারদের তাহলে সারফেসি পাওয়ার কি দেওয়া হয়েছে, কার কোন কোন লেন্ডারদেরকে, কারা পড়ছে লেন্ডারদের মধ্যে? যারা ধার দেয়, যারা লোন দেয়, তাদের মধ্যে কারা কারা পড়ছে? অল টাইপস অফ ব্যাংক, যে ব্যাংকগুলো আছে তারা সবাই এই সুবিধা, সারফেসি একটা সুবিধা পেয়ে থাকে। হাউজিং ফিনান্স কোম্পানিজ যেগুলো আছে তারা পেয়ে থাকে, যারা হাউস মানে লোন দেয়। ইফ অ্যান এনবিএফসি ফুলফিলস টু কন্ডিশন, কোনো একটা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি তার এই যদি দুটো কন্ডিশন যদি ফুলফিল করে, তাহলে তাহারাও সারফেসি একটা সুবিধা পাবে। দ্য এনবিএফসি হ্যাভিং অ্যাসেট সাইজ অফ 100 crore অর মোর, 100 কোটি টাকার বেশি তার হচ্ছে অ্যাসেট থাকতে হবে। আর লোন গিভেন ইজ অ্যাট লিস্ট 50 লাখ, অন্তত 50 লাখ তাকে লোন দিয়ে রেখেছে অলরেডি। ঠিক আছে, ফর এক্সাম্পল সেগুলো কি আছে? বাজাজ ফিনসার্ভ, রিলায়েন্স ক্যাপিটাল, মুথুট ফাইন্যান্স, আইএল অ্যান্ড এফএস, এই যে ফাইন্যান্স কোম্পানিগুলো আছে এরা কিন্তু এর মধ্যে পড়ছে, যারা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি এবং দুটো কন্ডিশন ফুলফিল করছে। 100 কোটি টাকার অ্যাসেট থাকতে হবে আর মিনিমাম 50 লাখ টাকা লোন দিয়ে রাখতে হবে, তবেই তারা সার্ভিসি একটা সুবিধাগুলো পাবে, সেই সব এনবিএফসি গুলো। আর এমনি সব রকমের ব্যাংক গুলো পায়, যা ব্যাংক আছে। এবং যারা হাউস লোন দেয়, হাউজিং ফিনান্স কোম্পানি, তারা কিন্তু সার্ভিসি একটা সুবিধা পায়। এইখানে একটা প্রশ্ন আসতে পারে যে কোঅপারেটিভ ব্যাংক কি সুবিধা পায়? আমরা তো পড়েছি কোঅপারেটিভ ব্যাংক বলে একটা ব্যাংক হয়, ঠিক আছে, আরবান এবং রুরাল। কোঅপারেটিভ ব্যাংকও কি সার্ভিসি একটা সুবিধা পায়? আগে পেত না, 2020 সাল থেকে কোঅপারেটিভ ব্যাংকের লোন নিয়ে কেউ যদি শোধ না করে, কোঅপারেটিভ ব্যাংকও সার্ভিসি অ্যাক্টে বলে বা পাওয়ারে 50-60 দিনের মধ্যে তার মানে যে সিকিউরিটিটা ছিল সেটা কিন্তু মর্টগেজটাকে বাজেয়াপ্ত বা সিজ করতে পারে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেও। 2020 সালে থেকে কোঅপারেটিভ ব্যাংকস অলসো হ্যাভ সারফেসি পাওয়ার, মানে সারফেসি অ্যাক্টের পাওয়ার কোঅপারেটিভ ব্যাংকও পাচ্ছে 2020 সাল থেকে। ঠিক আছে, তো সারফেসি অ্যাক্ট সম্বন্ধে আমাদের পরীক্ষা আসার মতো এগুলোই আছে। ঠিক আছে, এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এরও ডিটেলস অনেক কিছু জানা যায়, কিন্তু অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। আপাতত এগুলো জানলেই আপনাদের ব্যাংকিং এর পরীক্ষার জন্য যথেষ্ট। ঠিক আছে, নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোড 2016-তে। 2016-তে একটা কোড, কোড মানে কি, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন অ্যাক্ট অ্যান্ড কোড? অ্যাক্ট কোনটাকে বলা আর কোড কোনটাকে বলা হয়? অ্যাক্ট হচ্ছে একটা সিঙ্গেল আইন, আর কোড হচ্ছে অনেকগুলো অ্যাক্ট মিলে
একটা কোড তৈরি হয়, ঠিক আছে? যেমন ওয়েস কোড, মানে যত ওয়েস অ্যাক্ট ছিল সেগুলোকে গভর্নমেন্ট কি করছে, কোডের মধ্যে ঢোকাচ্ছে, সব একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে ঢোকাচ্ছে। তো কোড বেশি মানে ব্রড সেন্সে কোনটাকে বোঝাচ্ছে, কোড না অ্যাক্ট? মোর ব্রড কোনটা, কোড না অ্যাক্ট? অফকোর্স কোড। কোড তৈরি হয় অনেকগুলো অ্যাক্টের সমষ্টিতে, ঠিক আছে? তো এই যে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোড, এটা 2016-তে তৈরি হওয়া একটা আইনের সমষ্টি, ঠিক আছে, বা অনেকগুলো অ্যাক্টের একটা সমষ্টি, সেটাকে সেই জন্য এর নাম হচ্ছে কোড। যেটা কিসে নিয়ে হয়েছিল, ইনসলভেন্সি এবং ব্যাংক্রাপসি নিয়ে, ঠিক আছে? তো তার আগে আমাদের জানতে হবে ইনসলভেন্সি কি আর ব্যাংক্রাপসি কি। 2016 সালে এই কোডটা পাস হয়, সালটাও আমাদেরকে মনে রাখতে হবে, 2016। হোয়াট ইজ ইনসলভেন্সি? It is a situation where individuals or companies are unable to repay their outstanding debt. কোনো একজন ব্যক্তি বা কোনো একটা কোম্পানি তাদের যে ডেটটা আছে বা তাদের যে ঋণটা আছে সেটা যখন শোধ করতে পারছে না, দে আর কি বলছে, আনএবল টু পে, তারা পে করতে অক্ষম। যখন কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি তাদের গৃহীত লোন পে করতে অক্ষম, আনএবল, তখন সেটাকে বলা হচ্ছে ইনসলভেন্সি, তখন তাকে কি বলা হয়, ইনসলভেন্ট। ওকে, ব্যাংক্রাপসি বলতে কি বোঝাচ্ছে? ইট ইজ আ সিচুয়েশন ওয়্যার বাই আ কোর্ট অফ কম্পিটেন্ট jurisdiction has declared a person or other entity insolvent. তাহলে কোনো ব্যক্তি সে নিজে যদি দাবি করে আমি পারবো না দিতে, আমি পাচ্ছি না দিতে, আমার ক্ষমতা নেই দেওয়ার লোনটাকে, তখন তাকে বলা হচ্ছে যে ইনসলভেন্ট। আর যদি কোনো একটা কোর্ট সে যখন কাউকে বলছে যে হ্যাঁ ও ঠিকই দাবি করছে যে ও ইনসলভেন্ট, মানে ওর লোন রিপে করার ক্ষমতা নেই, কোর্ট যখন ঘোষণা করে দিচ্ছে তখন তাকে বলা হচ্ছে কি, কি বলা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে যে ব্যাংক্রাফট, তখন সেই ব্যক্তিকে বলা হচ্ছে ব্যাংক্রাফট, ঠিক আছে? ব্যাংক্রাপসি মানে তাহলে ওইটা, হ্যাভিং পাস্ট অ্যাপ্রোপ্রিয়েট অর্ডারস টু রিজলভ ইট অ্যান্ড প্রোটেক্ট দ্য রাইটস অফ দ্য ক্রেডিটর্স। তাহলে এটা কোর্ট ঘোষণা করে দেয়, কোর্ট কোনো একটা ব্যক্তিকে ঘোষণা করে যে হচ্ছে ইনসলভেন্ট, তখন সেটা হচ্ছে ব্যাংক্রাপসি। এবং সেক্ষেত্রে কোর্ট তাকে অনেকগুলো অনেকগুলো সুবিধা প্রদান করে, অনেকগুলো লিগাল, ইট ইজ আ লিগাল ডিক্লারেশন অফ ওয়ান্স ইনএবিলিটি টু পে অফ ডেটস। তাহলে যখন লিগালি ডিক্লেয়ার হচ্ছে তখন সেটাকে বলা হয় ব্যাংক্রাফট সেই ব্যক্তিকে, ঠিক আছে? আর লিগালি হওয়ার আগে অব্দি সে যখন ডিক্লেয়ার করে আই ক্যানট পে দ্য লোন, তখন সেটাকে বলা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ইনসলভেন্ট। আর যখনই কোর্ট তাকে ইনসলভেন্ট ঘোষণা করবে তখন সেটা ব্যাংক্রাফট। ওকে, এটা হচ্ছে ইনসলভেন্সি আর ব্যাংক্রাপসির ডেফিনেশন। আইবিসি বা ইনসলভেন্সি এন্ড ব্যাংক্রাপসি কোড ক্লাসিফাই as creditors into two categories. তাহলে এই যে ইনসলভেন্সি এন্ড ব্যাংক্রাপসি কোডস অনুযায়ী ক্রেডিটর্স কে দুভাগে ভাগ করা যায়, অপারেশনাল ক্রেডিটর্স আর হচ্ছে ফিনান্সিয়াল ক্রেডিটর্স। তাহলে যারা লোন দেয়, কারা লোন দেয়, তাদেরকে বলা হয় ক্রেডিটর্স বা লেন্ডার্স। এই আইবিসি অ্যাক্ট অনুযায়ী, কোড অনুযায়ী ক্রেডিটর্স বা লোন দাতা যারা লোন দেয় তাদেরকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অপারেশনাল ক্রেডিটর্স আর একটা হচ্ছে ফিনান্সিয়াল ক্রেডিটর্স, ওসি এন্ড এফসি। অপারেশনাল ক্রেডিটর্স কারা বলতে, যারা সাপ্লায়ার্স, কন্ট্রাক্টরস, স্যালারিড এমপ্লয়িজ, এরা যদি লোন দিয়ে থাকে এদেরকে বলা হয় অপারেশনাল ক্রেডিটর্স। আর যদি কোনো ব্যাংক, এনবিএফসি, বন্ড অ্যান্ড আদার ডেট সিকিউরিটি হোল্ডার্স যারা আছে, ঠিক আছে, এরা যদি লোন দিয়ে থাকে এদেরকে বলা হচ্ছে ফিনান্সিয়াল ক্রেডিটর্স। If an individual or partnership firm or company defaults on a business loan of X lakh or more, then above type of creditors approach National Company Law Tribunal (NCLT) to initiate proceedings under the IB code. ঠিক আছে? তাহলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে ইনভেস্ট কারা করতে পারে, কোন একজন কন্ট্রাক্টর, তিনি এই কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। একজন স্যালারিড পিপল, চাকরি করে, স্যালারিড ম্যান একজন, সে এই কোম্পানিতে কিছু টাকা ইনভেস্ট করতে পারে। কোনো একটা ব্যাংক, বললাম এসবিআই, এই কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে পারে। বা কোনো একটা ফিনান্স কোম্পানি,
বাজাজ ফিনান্স কোম্পানি, এরাও এই কোম্পানিতে ইনভেস্ট করতে পারে। এরা এই কোম্পানির কি, এই কোম্পানি এবিসি কোম্পানি ধরলাম, এই কোম্পানির কি এরা, এরা হচ্ছে ক্রেডিটর্স। এরা টাকা এই কোম্পানিতে ক্রেডিট করেছে, এদেরকে বলা হয় ক্রেডিটর্স। তো এদের মধ্যে এই এসবিআই, এরা একটা ব্যাংক, ঠিক আছে, বাজাজ কোম্পানি, এরা একটা হচ্ছে নন ব্যাংকিং ফিনান্স কোম্পানি, এদেরকে বলা হয় কি ফিনান্সিয়াল ক্রেডিটর্স, এফসি। আর এই যে কন্ট্রাক্টর, স্যালারি পিপল, এদেরকে বলা হচ্ছে কি অপারেশনাল ক্রেডিটর্স। এইবার এই কোম্পানি এদের কাছ থেকে টাকা নিয়ে এদের টাকাটা শোধ করতে পারছে না, শোধ করছে না, এদের কাছ থেকে লোন নিয়েছে, ক্রেডিট নিয়েছে, বাট লোনটা শোধ করছে না। তখন কি করবে, তখন বলছে ইফ অ্যান ইন্ডিভিজুয়াল অর পার্টনারশিপ ফার্ম অর কোম্পানি ডিফল্ট অন এ বিজনেস লোন অফ এক্স লাখ রুপিস অর মোর, দেন অ্যাবভ টাইপস অফ ক্রেডিটর্স, এই দু ধরনের ক্রেডিটর্স ওসিয়ান এফসি অ্যাপ্রোচ ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল এনসিএলটি টু ইনিশিয়েট প্রসিডিং আন্ডার দ্য আইবি কোড। হয়ে গেছে? তাহলে তখন এই ক্রেডিটর্সরা কোথায় যাবে তাদের দাবিটা নিয়ে, যে আমাদের লোন, আমরা যে লোনটা দিয়েছি এই কোম্পানিকে, সেই কোম্পানি আমার লোনটা শোধ করছে না। তখন এই ক্রেডিটর্সরা যাবে হচ্ছে কার কাছে, এনসিএলটি বলে একটা নতুন জিনিস তৈরি হলো, ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে যাবে ক্রেডিটর্সরা, বলবে যে এই কোম্পানিকে আপনারা এক্ষুনি দেউলিয়া ঘোষণা করুন, যাতে করে ওই কোম্পানির যা অ্যাসেট আছে বেচে বেচে পড়তে, সেগুলোকে বিক্রি করে আমরা আমাদের টাকাটা, যে টাকাটা আমরা লোন দিয়েছিলাম, সেটা ফেরত পাই। এই দাবি নিয়ে তারা যাবে হচ্ছে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে। এনসিএলটিটা তাহলে তৈরি হচ্ছে এই যে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোডের দ্বারা 2016 সালে, ঠিক আছে। তাহলে তখন ক্রেডিটর্সরা তাদের টাকা ফেরত পাওয়ার জন্য এনসিএলটিতে যাবে, গিয়ে বলবে যে এই কোম্পানিটাকে আপনারা ইনসলভেন্ট বা ব্যাংক্রাফট বলে ঘোষণা করুন, যাতে করে এই কোম্পানির যে অ্যাসেট আছে সেই অ্যাসেট গুলোকে বিক্রি করে আমরা আমাদের টাকাটা, যেটা আমরা ইনভেস্ট করেছিলাম এই কোম্পানিতে, সেটা ফেরত পাই। ইফ এনসিএলটি অ্যাকসেপ্ট দ্য অ্যাপ্লিকেশন, দেন ইট উইল গ্র্যান্ট মোরাটোরিয়াম অফ 180 থেকে 270 ডেজ, সো নো আদার লেন্ডার ক্যান ইউনিল্যাটারালি অ্যাটাচ অ্যাসেটস আন্ডার সারফেসি অ্যাক্ট। তাহলে এনসিএলটির কাছে যখন তারা গেল, যা ক্রেডিটর্স আছে, এনসিএলটি তখন একটা লোন মোরাটোরিয়াম দেবে, একটা টাইম পিরিয়ড ঠিক করে দেবে, সেটা 180 দিন হতে পারে, ঠিক আছে। 180 দিনের মধ্যে যাতে লোনটা শোধ করে সেই ব্যক্তি বা সেই কোম্পানি, সেটা একটা টাইম লাইন বা পিরিয়ড একটা ঘোষণা করে দেবে। কে করে দেবে? এনসিএলটি। এবার সেটা খুব বেশি কতদিন হতে পারে? আরো 90 দিন এক্সট্রা, তার মানে 270 দিন। তারপরে কিন্তু এই টাইমটা বেঁধে দেবে যে এর মধ্যে কোম্পানিটা যদি টাকা না দেয়, আপনাদেরকে যদি লোনের টাকা ফেরত না দেয় যেটা নিয়েছিল, তাহলে আপনারা কি করবেন, ওই কোম্পানির যা অ্যাসেট আছে সেগুলোকে বিক্রি করে যা হয় সেটা আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। তাহলে কতদিন টাইম পিরিয়ড দেয়? 180 দিন। আর ম্যাক্স টু ম্যাক্স কতদিন দিতে পারে? আরো 90 দিন এক্সট্রা, মানে 270 দিন। 270 দিন টাইম দেয়, যাতে করে ওই কোম্পানি ফেরত দিতে পারে। কিন্তু তাও যদি ফেরত না দেয়, টাকা রিপে না করে লোন, সেক্ষেত্রে সেই কোম্পানির যা অ্যাসেট আছে সেগুলো কিন্তু বিক্রি করে দিতে পারে ক্রেডিটর্সরা মিলে, দিয়ে নিজেদের টাকা তুলে নিতে পারে। ওকে, তাহলে এই টাইম পিরিয়ডটা আমাদের ইম্পর্টেন্ট। কতদিন? 180, আর খুব ম্যাক্স টু ম্যাক্স 270, মানে 180 + 90, ঠিক আছে।